সাম্য হত্যায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সমাবেশ, মানববন্ধন, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের। জড়িতদের ধরতে মাঠে পুলিশ। তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা। কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। বন্দর না না, এখানে আর কেউ আসতে পারে না। ভাই, আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। চট্টগ্রাম বন্দর নিয়ে ভুল বোঝানো হচ্ছে, বিদেশি অপারেটর নিয়ে শঙ্কার কিছু নেই বললেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে। দুর্নীতি মামলায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের জামিন। ৩ বছরের সাজা বাতিলের আপিল। ইশরাককে মেয়রের দায়িত্ব না দেওয়ায় সমর্থকদের মানববন্ধন। এবং জুলাই আন্দোলনে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ যাচাই বাছাই চলছে। এই কারণে এই কমিটি গঠনে দেরি, দাবি ক্রীড়া পরিষদের। শুনছিলেন শিরোনাম। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি তানজিলা খান মেম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি সহপাঠীদের। এদিকে ক্যাম্পাসে সমাবেশ থেকে ভিসি প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রদল নেতারা। এরই মধ্যে জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে মাঠে রয়েছে পুলিশ। বিস্তারিত জানাবেন জাওয়াদ মাহমুদ। নিজ ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এএফ রহমান ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরি মেরে হত্যার পর ক্যাম্পাস জুড়ে শুরু হয় উত্তেজনা। সামনে আসে নিরাপত্তা শঙ্কা। বুধবার সকাল থেকে এই ক্যাম্পাসে সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদ চলে। নিরাপদ ক্যাম্পাস ও বিচার নিশ্চিতের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাম্যের সহপাঠীরা। অংশ নেন শিক্ষকরাও। আমরা আইআর এর নবীনবরণ শেষে 6 জন বন্ধু ভিসি চত্বর ছিলাম। তো ওইখান থেকে সাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দ্বারা আমি আসতেছি। তো এরপরে আমি আর সাম্যর আশা দেখি নাই, আমি সাম্যর লাশ দেখছি। আমাদেরই কোনো বন্ধু, আমাদেরই কোনো বড় ভাই, আমাদের কোনো ছোট ভাই, আমাদের শিক্ষকদের কোনো ছাত্র আসলে এসে মারা যাবে, খুন হবে। তো এটা আসলে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। তো আসলে এই আইডি কার্ডটা দেওয়ার মানেটা কি? এই ক্যাম্পাসটা করার মানেটা কি? যদি এখানে সবাই আসে, সবাই আসতে পারে, তাহলে এখানে আসলে আমরা কেন বিশ্ববিদ্যালয় বলছি? প্রশাসন তো যখনই যারা এসেছে তাদের নিজেদের পারপাস সার্ভ করে গিয়েছে, কিন্তু স্টুডেন্ট, আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি, তাদের আসলে কি দাবিগুলো, তাদের আসলে কি চাহিদাগুলো, নিরাপত্তাগুলো কখনই আমার মনে হয় প্রশাসন ভাবে দেখার চেষ্টা করে। কি লাভ যদি কর্তৃপক্ষ জীবনের মর্যাদা না দেয়, জীবনের মূল্য না দেন? তাহলে আমরা শুধু এভাবে অশ্রু বিসর্জন করব, আমরা কষ্টে ক্ষুব্ধ হব, আমরা উত্তেজিত হব, আর আমরা অবহেলিত হতেই থাকব। এদিকে বেলা 11:30টায় সাম্য হত্যার বিচার ও ভিসির পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে সাম্য হত্যার বিচার নিশ্চিত না হলে প্রক্টর ও ভিসিকে অবাঞ্ছিত করার ঘোষণা দেন ছাত্রদল নেতারা। অনতিবিলম্বে সাম্যের হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচার দাবি করছি, এবং অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ বিভিন্ন হলগুলোতে এখনো পর্যন্ত ছাত্রলীগের দোসররা এখনো পর্যন্ত হলে অবস্থান করছে। ছাত্রলীগের প্রতিটি দোসরদেরকে গ্রেপ্তার, বিচারের দাবি করছি। আমাদের সম্মানিত ভিসি স্যার এবং প্রক্টর স্যারের আমাদের তাদের কাছ থেকে স্পষ্ট কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব, এবং এই সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যারের পদত্যাগের যে দাবি উঠেছে ছাত্র সমাজের মাঝখান থেকে,
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যকে হত্যার ঘটনায় জড়িত 3 জনকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান। এরা সবাই বহিরাগত বলেও জানান তিনি। প্রাথমিকভাবে যে 3 জনকে আমরা গ্রেফতার করেছি, একজন নাম হচ্ছে তামিম হাওলাদার, একজনের নাম সম্রাট মল্লিক, একজনের নাম হচ্ছে পলাশ সরকার। এই 3 জনের প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি, তারা 3 জনেই বহিরাগত এবং তাদের সাথে আরও লোকজন ছিল। এবং বর্তমানে আমরা চেষ্টা করছি আর যারা এখানে ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে আইনের আওতা নিয়ে আসার জন্য। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে বাইকে ধাক্কা লাগানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে শাম্যকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায় কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় শাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহত শিক্ষার্থীর জানাজা সম্পন্ন হয়েছে। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বায়েজিদ সাদ। সাদ, জানাজার পর মরদেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানাবেন, আর দাফন হবে কোথায়? বলছিলেন কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সারেফ রহমান হলের ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম শাম্যের জানাজা সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এবং এই মুহূর্তে আসলে তার লাশবাহী যেই গাড়িটি রয়েছে সেটি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তার সহপাঠী যারা ছিলেন, তার রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের কিন্তু আমরা একটি ঢল দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগেই জানাজা হয়েছে যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন এবং শাম্যের যারা সহপাঠী বা তার রাজনৈতিক যারা বন্ধু ছিলেন তারা কিন্তু সবাই সেখানে উপস্থিত ছিল এবং একটি বেদনাবিধুর একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে কিন্তু আসলে তার যেই লাশবাহী মরদেহটি, সেটি তার মরদেহটি লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে। কিছুক্ষণ আগেই আমরা তার খালার সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে তাকে এখন তার গ্রামের বাড়িতেই নিয়ে যাওয়া হবে এবং সেখানে একটি জানাজা শেষে তার দাফন অনুষ্ঠিত হবে, তেমনটি কিন্তু আমাদেরকে তার খালা জানিয়েছেন। মূলত গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম শাম্য সে নিহত হন এবং এ ঘটনায় কিন্তু 3 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে এবং তারা বলেছে যে এই শাম্যের হত্যাকাণ্ডের ঘটনায় যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের আইনি যে প্রক্রিয়াটি রয়েছে সেটি চলমান রয়েছে। এবং সেই পাশাপাশি এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই গত কিছুদিন ধরে এরকম ঘটনা ঘটছে, এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার করা হয় সেই বিষয়টিতেও কিন্তু ছাত্রদলের যারা নেতাকর্মী রয়েছেন, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, তারা কিন্তু এই বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদটি রয়েছে সেই মসজিদের ঠিক সামনে রয়েছে। আমরা এতক্ষণ দেখছিলাম যে তার সহযোদ্ধা যারা ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং তারা শাম্যের সঙ্গে কাটানো যেই সময়গুলো বা তার সব কিছু নিয়েই কিন্তু তারা কথা বলছিলেন এবং তারা একটি বেদনাবিধুর পরিবেশ আসলে এখানে সৃষ্টি হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর শাম্যের যেই মরদেহ সেটি তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে এখন রওনা হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন বায়েজিদ সাদ। আবাসন ভাতা, প্রস্তাবিত বাজেট অনুমোদন সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। দুপুরে ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল মসজিদের সামনে এলে পুলিশের টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেডের মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। সকাল 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গুলিস্তান সচিবালয় মৎস্য ভবন হয়ে যমুনার সামনে যাওয়ার আগেই পুলিশি বাধায় পড়ে মিছিলটি। বাধা পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে
বাকবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা। পরে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এ সময় ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা, আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে দাবি আদায়ে কাকরাইল মসজিদের সামনে রাস্তায় অবস্থান নেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ টিয়ারশেল মারছে। আমার এই যে ছোট বোনটাকে টিয়ারশেল মেরে দেখেন আহত করে রাখছে। পুলিশ অতর্কিতভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপরে এবং ছেলে শিক্ষার্থীদের উপরে হামলা করে। যখন থেকে ইউনিভার্সিটি হয়েছে তখন থেকে স্টুডেন্টরা যে বঞ্চনার শিকার হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ একনেকে অগ্রাধিকার তালিকাভুক্ত করা সহ ৩ দাবিতে লং মার্চ টু যমুনা পালন করছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। কিন্তু কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, এই যে পুলিশের বাধার কথা বলছিলাম, সেখানে কেউ হতাহত হয়েছেন কিনা এবং সবশেষ অবস্থা কি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে মার্চ টু যমুনার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা কাকরাইল মসজিদের সামনে এসে কিন্তু বাধাপ্রাপ্ত হয়। পুলিশ তাদের বাধা দেয়। সেই বাধা দেওয়ার পর এখানে বেশ কিছু সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি। সেই সংখ্যাটি 10 থেকে 15 জনের মতো আমরা দেখেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটি কিন্তু দাবি করেছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি একটু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, অর্থাৎ শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিয়ে রয়েছে। এখানে ব্যারিকেড দেওয়া আছে, একপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্য পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে রয়েছে। তাদেরকে এখানে প্রবেশ করতে দেয়া হয়নি, যদিও নিরাপত্তাজনিত একটি বিষয় আছে আপনি জানেন। এবং 144 ধারা, অর্থাৎ এই রাস্তায় বা এই জায়গাটিতে কোনো ধরনের সভা সমাবেশ, মিছিল, মিটিং করার যদিও নিষেধাজ্ঞা রয়েছে, সেই জায়গা থেকেই তাদেরকে এখানে আটকে দেওয়া হয়েছে। এবং দুপুর 1টার কিছু পরেই আমরা দেখেছি, 1টার কিছু আগে বা 1টার দিকেই কিন্তু এখানে বেশ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। জগন্নাথের যে শিক্ষার্থীরা এখানে দাবি দেওয়া নিয়ে এসেছিলেন, সেই দাবি দেওয়ারকে কেন্দ্র করে তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করছিলেন। সেই কর্মসূচি কিন্তু সকাল 11:30টায় শুরু হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমরা দেখেছি মিছিল নিয়ে শিক্ষার্থীরা বাধাহীনভাবে এই পর্যন্ত এসেছিলেন। ঠিক কাকরাইল মসজিদের সামনে এসে কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে এবং সেই বাধা পরেই কিন্তু তারপরে এখানে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়, ধস্তাধস্তি হয় এবং এক পর্যায়ে পুলিশ তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য লাঠি চার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আমরা দেখেছি। এবং শিক্ষার্থীরা বলছিলেন যে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন এবং শান্তিপূর্ণভাবেই তারা মিছিল নিয়ে এসেছেন। তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে, 3টি দাবি: আবাসন ভাতা চালু করা কিংবা প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন সহ তাদের যে স্থায়ী ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাস, এই যে দাবি দেওয়াগুলো রয়েছে, সেই দাবি দেওয়ার মুখেই কিন্তু তারা এই আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করছে। এবং সেই জায়গা থেকে তাদের যে ক্যাম্পাস থেকে শুরু করা মিছিলটি এখানে পৌঁছালে একেবারে সে নিরাপত্তাজনিত কারণে এখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি এবং পুলিশের বাধার মুখে পড়ে। তারপর থেকেই শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন, রাস্তায় বসে তারা স্লোগান দিচ্ছিলেন। এই মুহূর্তে বিভিন্নভাবে এখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন। একদিকে আমরা দেখছি ব্যারিকেড দেয়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এখানে এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও কিন্তু তাদের অবস্থান থেকে এখন পর্যন্ত সরে যায়নি, তারা অনড় অবস্থানে রয়েছে এবং তারা যেটি বলছিল যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন এবং তাদের পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষার্থী যে প্রতিনিধিরা রয়েছে, সেই প্রতিনিধিদের মাধ্যমে হয়তো বা পরবর্তীতে কি ধরনের তারা প্রস্তাবনা দেবেন কিংবা কোনো ধরনের সুপারিশ কিংবা কোনো ধরনের দাবি দেওয়া স্মারকলিপি তারা যমুনায় আজ প্রধান উপদেষ্টা বরাবর পেশ করবেন কিনা সেটি এখন পর্যন্ত তারা সুস্পষ্টভাবে বলেননি। তবে এখানে অবস্থান নিয়ে তারা তাদের যে দাবির পক্ষে স্লোগান, সেই স্লোগানগুলোই তারা দিচ্ছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। চট্টগ্রাম বন্দর শুধু দেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার হৃৎপিণ্ড। তাই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে এই বন্দরের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এদিন 11,000 কোটি টাকা ব্যয়ে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা। এ সেতু দক্ষিণ চট্টগ্রামের 6 উপজেলা সহ কক্সবাজারের সাথে নতুন দিগন্তের সূচনা করবে। বিস্তারিত হোসাইন জিয়াদের প্রতিবেদনে। ক্ষমতা নেয়ার 9 মাস পর নিজ জন্মভূমি চট্টগ্রামের মাটিতে পা রাখেন প্রধান উপদেষ্টা। সকাল 9:20 বাংলাদেশ বিমানের ফ্লাইটে পৌঁছান চট্টগ্রাম বিমানবন্দরে। সেখানে তাকে অভ্যর্থনা জানান মেয়র, জেলা প্রশাসক সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরপরই তিনি পৌঁছান চট্টগ্রাম বন্দরে। ঘুরে দেখেন বন্দরের অপারেশন কার্যক্রম। এ সময় বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এ বন্দরের সক্ষমতার উপর দেশের আগামীর অর্থনীতি ও বাণিজ্য পুরোপুরি নির্ভর করছে। এ বন্দরকে বিশ্বমানে নিয়ে যেতে হবে। তাই বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে, আমরাও লাভবান হব। এটা আমাদের লাভ। একটা লাভ হলো এর পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ লাগছে না। এটা মজার জিনিস তাদের সঙ্গে। বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। তোমরা বানাও, তোমরা কাজ করো, রোজগার করো, এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা এক পয়সা খরচ করবো না। কাছে পয়সা বেঁচে গেল, কাজটা হয়ে গেল। বক্তব্যে চট্টগ্রাম বন্দর সহ এ অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ বন্দর দক্ষিণ এশিয়ার তথা ভুটান ও নেপালের জন্য হৃৎপিণ্ড হিসেবে গড়ে তুলতে হবে। বন্দর ব্যবহার করে ভারতের সেভেন সিস্টার যাতে পণ্য আনা নেওয়া করতে পারে, সে সক্ষমতায় চট্টগ্রাম বন্দরকে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড যদি দুর্বল হয়, তুমি ডাক্তার, বৈদ্য সবকিছু আনো, মেরামত হবে, কিন্তু চলে না। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এ সময় তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে ভুল বোঝানো হচ্ছে। বিদেশি অপারেটরকে দিলে কোনো শ্রমিক চাকরি হারানোর আশঙ্কা নেই। এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হয়। বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে, শ্রমিক কম লাগবে, ঠিক কথা, কিন্তু বন্দরও তো বড় হবে, ক্যাপাসিটিও বড় হবে। কাজে যেখানে আগে একজন লাগতো, এখন বন্দর বড় হওয়ার কারণে সেখানে 5 জন লাগবে। ডক্টর ইউনুস বলেন, বিশ্বব্যাংকের জরিপ অনুযায়ী বর্তমানে বড় জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে না পারায় দৈনিক $1 মিলিয়ন হারাচ্ছে বাংলাদেশ। বন্দর পরিদর্শনের পর প্রধান উপদেষ্টা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে সকাল 11:15টায় দক্ষিণ চট্টগ্রামের বহুল কাঙ্ক্ষিত কালুরঘাট সড়ক ও রেল সেতু ভিত্তি স্থাপন করেন প্রধান উপদেষ্টা। সেতুটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা, যার মধ্যে 7,000 কোটি টাকা দেবে দক্ষিণ কোরিয়া, বাকি 4,000 কোটি টাকা দিবে বাংলাদেশ সরকার। এরই মধ্যে সেতুটির পরামর্শক নিয়োগের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। হত মানুষ তো হস্ত পাই গাড়ির যানজট হল্লা বলি হত মানুষ তো মরা গিয়ে হিসাব নাই। এখানে বলখালে বাসি ওর কাছে কৃতজ্ঞতা আইব। এতদিন অনেক কষ্ট হয়েছিল আমাদের কালঘাট সেতুর জন্য। এত বছর পর আমাদের কালঘাট সেতু বাস্তবায়ন হতে যাচ্ছে। ইউনুস সাহেব যে এসে এই কাজটা করছে বা এটা যে বাস্তবায়ন করেছে, এটার জন্য আসলেই ওনার প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। আগামী ডিসেম্বর থেকে কাজ দৃশ্যমান হবে কালুরঘাট সেতুর। শেষ হবে 2030 সালে। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের 6 উপজেলা সহ কক্সবাজারের সাথে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা করবে। 1930 সালে ব্রিটিশ আমলে নির্মিত এই সেতু 2001 সালেই যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপর 3 দফায় সংস্কার করা হয় সেতুটি। তবুও এখনও যে ঝুঁকিমুক্ত নয় সেটি বলছেন সব পক্ষই। এই সেতু দিয়েই এখনও ছুটে যায় কক্সবাজারগামী পর্যটকবাহী রেল, শত শত যানবাহন। তবে নতুন সেতুটি পেয়ে আশার আলো দেখছেন এই অঞ্চলের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এই সেতু 2030 সাল নাগাদ নয়, তার আগেই নির্মাণ করা সম্ভব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, সমাবর্তনে আজ কতজন গ্র্যাজুয়েট হচ্ছেন জানাবেন? নাফি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দুইটাই
এই সমাবর্তন স্থলে এসে যোগ দিয়েছেন এবং প্রথমেই জাতীয় সঙ্গীত এবং ধর্মগ্রন্থ পাঠের পর অন্যান্য শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন। এর মাঝখানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হলো কিছুক্ষণ আগেই এবং এখানে মূলত প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য এই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি আরও শিক্ষা উপদেষ্টা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন। তারা প্রধান উপদেষ্টাকে বিভিন্ন স্মারক এবং সম্মাননা দিচ্ছেন। একে একে বিভিন্ন বিভাগ থেকে ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়েছে এবং এখন আপনারা দেখছেন নাফি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে যে জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, যে শিক্ষার্থীরা বুক পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে, সেই সম্মাননা স্মারকটি তিনি হাত উঁচিয়ে দেখাচ্ছেন, সেটি দেয়া হলো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যেই অভ্যুত্থানের ফসল এই নতুন বাংলাদেশ, যেই অভ্যুত্থানের পরই শিক্ষার্থী ছাত্র জনতা অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য, আর তিনি তারপরে দায়িত্ব নিয়েছেন এবং তারপর এই দীর্ঘ 9 মাস পরে, গণ অভ্যুত্থানের 9 মাস পর তার নিজ জেলা চট্টগ্রাম, এই চট্টগ্রামে এসে আসলেন এবং এই চট্টগ্রামে এসে আজকে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনি যেমনটি বলছিলেন, এর আগে চট্টগ্রাম বন্দরকে আধুনিকায়ন করতে তার বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, সেগুলো সেখানে পরিদর্শন করেছেন এবং দুপুরে এসে এই সমাবর্তন স্থলে এসে যোগ দিয়েছেন। সেখানেই তাকে এই সম্মাননাগুলো দেয়া হলো এবং এই বিশ্ববিদ্যালয়ে তিনি 17 বছর শিক্ষকতা করেছেন, অর্থনীতি বিভাগে তিনি পড়িয়েছেন শিক্ষার্থীদের এবং তাই এই শিক্ষার্থীরাও বেশ উচ্ছ্বসিত, বেশ আনন্দিত। যার কথা সারা বিশ্বের মানুষ প্রশংসা করে, সেই ডক্টর ইউনূসকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বক্তা হিসেবে বিভিন্ন জায়গায় যুক্ত হন। তিনি সমাবর্তনের সেই প্রধান উপদেষ্টাকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে পেয়ে তারা আনন্দিত এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় এবং তারা দীর্ঘদিন ধরে এই ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে না। 2011 থেকে 2013 সাল পর্যন্ত 2023 সাল পর্যন্ত প্রায় 23,000 শিক্ষার্থী এই সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন। শুধু তারাই নয়, এর বাইরে তাদের অভিভাবকরা এছাড়াও এখানে এসেছেন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এছাড়াও আমরা দেখেছি যে এর আগেও যারা সাবেক শিক্ষার্থী 2011 সালের আগেও বেশ কিছু সাবেক শিক্ষার্থীরা সমাবর্তন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় 3 বছরের সাজায় জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মামলার আপিল নিষ্পত্তি করার জন্য গ্রহণ করে নথি তলব করা হয়েছে। বুধবার জামিনের আদেশ দেন বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ। এর আগে মঙ্গলবার জুবাইদা রহমানের 587 দিনের বিলম্ব মওকুফ করে আপিল অনুমতি দেয় হাইকোর্ট। 17 বছর পর দেশে ফিরে সাজার বিরুদ্ধে আপিল করেন তারেক রহমানের স্ত্রী। 2007 সালের 26 সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান ও তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে 4,81,53,651 টাকার সম্পদের তথ্য গোপনের মামলা দায়ের করে দুদক। 2023 সালের 2 আগস্ট ঢাকা জজ আদালত তারেক রহমানকে 9 বছরের সাজা আর জুবাইদা রহমানকে 3 বছরের সাজা দেন। গত বছরের 22 সেপ্টেম্বর জুবাইদা রহমানের সাজা স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজকে আমরা জামিনের জন্য মুভ করেছি, তো কোর্ট দয়াপরবশ হয়ে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। নিম্ন আদালতের নথি তলব দিয়েছেন, পক্ষধরকে নোটিশ দিয়েছেন এবং ওনার উপর আরোপিত দণ্ডাদেশে যে ফাইন ছিল সেই ফাইনটা স্টে করেছেন এবং এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। নির্বাচনী ট্রাইব্যুনালে বিজয়ী ঘোষণা ও গ্যাজেট প্রকাশের পরেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় মানববন্ধন করেছে সমর্থকরা। সকাল 8টা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনের সড়ক এবং নগর ভবনের সামনে মানববন্ধনে জড়ো হন ইশরাক হোসেনের কয়েক হাজার কর্মী সমর্থক, বিএনপির কর্মী ও দক্ষিণ সিটির নাগরিকরা। এই সময় ইশরাক হোসেনকে মেয়র করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তারা বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দেওয়ার পর গ্যাজেটেও প্রকাশিত হয়ে গেছে, কিন্তু এখনও তার শপথ গ্রহণ আটকে আছে। মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করাতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা।
মহামান্য আদালতকে এক হিসাবে এটা অবমাননা করা হচ্ছে যে ওনারা রায় দেওয়ার পরও এটা কার্যকর হচ্ছে না। তো রাজপথ ছাড়া তার কোনো সমাধান নাই। এটা আইন মন্ত্রণালয় আইন বহির্ভূত করে ওনারা কি হচ্ছে এটা বাধাগ্রস্ত করছে, ওনাদেরকে ওনার শপথে বাধাগ্রস্ত করছে। আমরা চাই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের রায় অতি তাড়াতাড়ি বাস্তবায়ন হোক। জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ। 1 জুন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। রায় জামায়াতে ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে আশা প্রকাশ করে আইনজীবী শিশির মনির বলেন, দাড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন। এর বিরুদ্ধে আপিল করলে 2013 সালের নভেম্বরে আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। আর 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার সভাপতিত্বে ফুলকোট সভায় জামায়াতের প্রতীক বাতিল করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। নিবন্ধন বাতিলের বিপক্ষে আইনি যুক্তি তুলে ধরেন জামায়াতের আইনজীবীরা। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন আদালত বাতিল করতে পারে না মর্মে যুক্তি দেন জামায়াত পক্ষের আইনজীবীরা। শুনানিতে আইনজীবী আদালতে বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছে আপিল বিভাগ। জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি করা হয়েছে, অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে। এবং আজকে যে জামায়াত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে, যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন, তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। দাড়িপাল্লা প্রতীক জামায়াতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জানিয়ে রায়ে নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার আশা প্রকাশ করেন জামায়াতের আইনজীবী। ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে ইনশাল্লাহ। এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে মেজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। শুনানিতে আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ঢাকা মহানগরের নেতৃবৃন্দ। দাড়িপাল্লা প্রতীকও বরাদ্দ দিবেন, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। জাহিদ হাসান, এখন ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2টি ভাগে বিভক্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সংস্থাটির কাস্টমস, ভ্যাট ও আয়কর শাখার কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করেন। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলে। বৃহস্পতিবার এবং শনিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলেও জানান তারা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সংস্কারের মাধ্যমে আমরা বেটার সার্ভিস দিতে পারবো আমাদের দেশবাসীকে, স্টেক হোল্ডারদেরকে। কাজে সেই সংস্কারটা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়েতে হতে হবে এবং এই সংস্কারের জন্য সরকার যেহেতু একটা কমিটি করেছে, এই কমিটির একটা প্রতিবেদন সরকারের কাছে দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রতিবেদনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। নাফি, পুলিশের হাতে মারণাস্ত্র উঠিয়ে নেওয়ার একটি কথা হচ্ছে। যদি এটি উঠিয়ে নেওয়া হয় তখন কিন্তু সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে এবং এতে করে যে কোনো অভিযানে পুলিশেরই আসলে হতাহতের সংখ্যা বা হতাহতের সংখ্যাটাও আরও বাড়তে পারে বলে মতামত কিন্তু বিশেষজ্ঞদের। এবং বিশেষজ্ঞরা আরও যেটা বলছেন, অস্ত্র প্রত্যাহার নয় বরং বাহিনীটিকে ব্যবহার করে স্বার্থ হাসিল করার যে মানসিকতা, সেটা পরিবর্তন করা জরুরি। এ নিয়ে একটি প্রতিবেদন আছে, নাজমুস সাকিবের, দেখে আসবো। প্রতিটি বুলেট নিথর করেছে দেহ। দেখে মনে হবে এই আক্রমণ হামলার উদ্দেশ্য কেবল মৃত্যু ঘটানো। চাইনিজ রাইফেল, সাবমেশিন গান ও 9mm এর মতো পিস্তল পুলিশের হাতে তুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকারের আমলেই, যার বড় ব্যবহার হয় গত বছরের জুলাই আগস্ট হত্যাকাণ্ডে।
ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মহলে দাবি ওঠে পুলিশের হাত থেকে মারণাস্ত্র তুলে নেয়ার। ফেব্রুয়ারিতে হওয়া ডিসি সম্মেলনেও একাধিক প্রশাসক পুলিশের হাত থেকে এসব মরণঘাতী অস্ত্র তুলে নেয়ার পক্ষে মত দেন। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে। এমন প্রেক্ষিতে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মরণঘাতী এসব অস্ত্র আর থাকছে না পুলিশের হাতে। বন্ধুকে বন্ধুকে গুলি করতে পারে, পুলিশ তো জনগণের বন্ধু। তাহলে গত জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, যার অধিকাংশই পুলিশেরই হাতে। সাম্প্রতিককালে বলা হচ্ছে পুলিশের হাতের যে মারণাস্ত্রগুলো আছে সেগুলো তুলে নেওয়া হবে, এবং সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলে কি অপরাধীরা ভয় পাবে, কিংবা অপরাধীদের আইনের আওতায় আনা যাবে কতটা, সেটা নিয়েও বড় প্রশ্ন দেখা দিয়েছে। প্রায় 2 লাখের মতো এ বাহিনীটি জনগণের কাছাকাছি থেকে কাজ করেন, যাদের উদ্দেশ্য শুধু সেবা দেয়াই নয়, অপরাধ কিংবা সন্ত্রাস দমনের মতো বড় কাজ। এর জন্য তাদের হাতে থাকতে হয় আধুনিক সব অস্ত্র। উপমহাদেশে যেখানে বড় সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে পুলিশের হাতে মারণাস্ত্র তুলে দেওয়ার ঘটনা আছে, সেখানে বাংলাদেশে এসব অস্ত্র তুলে দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারা যাবে কতটা, এমন প্রশ্ন ছিল পুলিশের সাবেক আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের কাছে। পুলিশের হাতে কি অস্ত্র থাকবে সেটা তো পরিষ্কার করতে হবে। তার কারণ অস্ত্র ছাড়া, শক্তি প্রয়োগ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা করা বা অপরাধের সঠিক তদন্ত করা সম্ভব নয়। যাদের হাতে বিপর্যয়মূলক বা ধ্বংসমূলক বা মারণাস্ত্র আছে, তাদের বিরুদ্ধে পুলিশকে শুধু লাঠি নিয়ে মোকাবেলা করবে, অভিযান পরিচালনা করবে, সেটাই তো হবে না। তাহলে এই সিদ্ধান্তে আসতে গেলে রাষ্ট্রকে এটা নিশ্চিত করতে হবে দেশে কোনো ধরনের অবৈধ এবং মারণাস্ত্র কারো কাছেই থাকবে না। অতি উৎসাহী পুলিশের চেয়ে রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই হত্যাকাণ্ড বাড়ে পুলিশের হাতে। তাই মারণাস্ত্র রাখা যেতে পারে, তবে এর অনৈতিক ব্যবহার যেন কেউ না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। নির্দেশের জায়গাগুলো নিয়ে যাতে পুলিশের মধ্যে থেকে কেউ কোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে এই ধরনের জনগণের বিরুদ্ধে, জনস্বার্থের বিরুদ্ধে কোনো নির্দেশ দিতে না পারে। সুপারভিশনের ব্যাপার আছে, তত্ত্বাবধানকারী কর্মকর্তা যারা থাকবেন, যারা মাঠ পর্যায়ে নিশ্চিত করবেন যে অস্ত্রের যেন মাত্রাতিরিক্ত ব্যবহার না হয়, অপপ্রয়োগ না হয়, যেটা বিগত 5ই আগস্টের আগের 15 বছর আমরা দেখেছি। এপিবিএনের সংখ্যা খুবই কম, যাদের হাতে মারণাস্ত্র থাকলেও সেটা সুফল পুলিশের মতো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কাজ করবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। এপিবিএন ফোর্সও তো পুলিশ ফোর্সের মতোই হলো, এবার এপিবিএন তো সব জায়গায় থাকে না। নাজমুস সাকিব, এখন, ঢাকা। দীর্ঘ 8 মাস পেরোলেও গঠিত হয়নি বাংলাদেশ শুটিং ফেডারেশনের কমিটি, ফলে স্থবির হয়ে আছে সব কার্যক্রম। আসন্ন সাফে ভালো করা নিয়ে শঙ্কায় আছেন শুটাররা। এদিকে জুলাই আন্দোলনে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগে যাচাই বাছাই চলছে। এ কারণে এই কমিটি গঠনে দেরি হচ্ছে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিস্তারিত জানাবেন শরীফ রওশন। সম্ভাবনা এবং অর্জনের দিক দিয়ে দেশের ক্রীড়াঙ্গনের অন্যান্য ফেডারেশনের থেকে অনেকটাই এগিয়ে দেশের এই শুটিং ফেডারেশন। তবে ক্রীড়ার অভিভাবকদের খামখেয়ালিপনায় এখন ধ্বংসের মুখে দেশের ব্যয়বহুল এই ফেডারেশন। মাঝে মধ্যে শুটাররা অনুশীলন করলেও দীর্ঘদিন ধরে নেই কোনো প্রতিযোগিতার আমেজ, যে কারণে শুটিং থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক শুটাররাই। রাইফেল হাতে নিয়ে দেশের হয়ে অনন্য কীর্তি করেছেন, হয়েছেন ইতিহাসের অংশ। প্রথমবার বিশ্বকাপ শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল নিয়ে দেশের ইতিহাসে সেরা সাফল্য অর্জন করা সহজ কথা নয়। নিয়মিত অনুশীলন আর ডিসিপ্লিনের কারণেই সাফল্য পেয়েছিলেন কামরুন নাহার কলি। টোটালি এখন আউট অফ ট্র্যাক হয়ে গেছি, কারণ আমাদের কোচ নেই, আমাদের ফেডারেশনে টোটালি প্র্যাকটিস বন্ধ। দেশের 25টিরও বেশি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করলেও শুটিং ফেডারেশনের দিকে নজর নেই যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের। আমাদের সাফে একটা ভালো রেজাল্ট করার জন্য কিন্তু একটা টিমকে মিনিমাম 5 থেকে 6 মাস একটা হার্ড ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। হার্ড ট্রেনিংয়ের মাধ্যমে তারা আমাদের মধ্য থেকে চুজ করে নেবে যে কার আমরা রেজাল্ট দিতে পারবো। একটা গেমসে তো আমাদের মেডেল পাওয়ার চান্সও ছিল, তো এরকম আমাদের অনেকগুলো গেমস আমরা ইন্টারন্যাশনাল গেমসগুলো করতে পারিনি, এমনকি আমাদের ন্যাশনাল লেভেলেও কোনো গেমস হয়নি। ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যে পরিষ্কার, অ্যাডহক কমিটির অপেক্ষায় থমকে আছে ফেডারেশনের সব কার্যক্রম। এই ধরনের ক্যাম্প অর্গানাইজ বা প্রতিযোগিতা অর্গানাইজ যোগদানের জন্য একটা ফান্ডিংয়ের ব্যাপার আছে, বাজেটের ব্যাপার আছে, র্যাঙ্কিংয়ের ইয়ে আছে। এটা খুব একটা বেশি যে তা না, 2টা কম্পিটিশনের মতো মিস করা হয়েছে, যেটা আমরা হয়তো বা পূর্ণাঙ্গ কমিটি থাকলে বা অ্যাডহক কমিটি থাকলে তারা পাঠাতে পারতো।
শুটিং ফেডারেশনের বন্দুক জুলাই আগস্টের অভ্যুত্থানে ব্যবহারের খবরে কমিটি ঘোষণার আগে অনেক বেশি সচেতন মন্ত্রণালয়। স্পোর্টস শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রপোজাল আমরা পেয়েছি। আমরা এটা রাষ্ট্রের নির্দিষ্ট কয়েকটা সংস্থার ব্যাটিংয়ের জন্য আমরা পাঠিয়েছি। শুটাররা আশা করছেন দ্রুত সমস্যা সমাধান করে আবারও বন্দুক রাইফেল নিয়ে প্রতিযোগিতায় নেমে সাফল্য ছিনিয়ে আনবেন তারা। শরীফ রওশন, এখন, ঢাকা। আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। গতকাল মঙ্গলবার জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ সংক্রান্ত চিঠি দেয়। আওয়ামী লীগের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম ও এক্স অ্যাকাউন্ট ব্লক করতে এই চিঠি দেয়া হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে নির্বাচন কমিশন। ময়মনসিংহে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা 2 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে রেলওয়ের জায়গা অবৈধভাবে লিজ দিয়ে আসছিল সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাবেন ইমতিয়াজ আহমেদ। ময়মনসিংহের শানকিপাড়া রেল ক্রসিং বাজার শহরের উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে অন্যতম, যেখানে অধিকাংশ স্থাপনাই অবৈধ। প্রায় 50 বছর ধরে গড়ে ওঠা এই বাজার পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সকাল 10টা থেকে শানকিপাড়া রেল ক্রসিং এলাকায় অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে প্রশাসন। ভেকু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় 200-র বেশি অবৈধ স্থাপনা। ভূসম্পদ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা অবৈধভাবে লিজ দিয়ে আসছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন, যাতে হতবাক খোদ রেলওয়ে কর্মকর্তারা। আমাদের রেল মন্ত্রণালয়ে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে যারা অবৈধ আছেন রেলের ভূমিতে তারা নিজ উদ্যোগে সরে যান, না হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তারই প্রেক্ষাপটে বিভিন্ন জেলায় আমরা করতেছি। আজকে তো প্রায় কত 200-300 দোকান তো ভাগছে। ওই পাশে তো 2 পাশ ভেঙে আসছি, এই পাশে তো 2 পাশে এই পর্যন্ত ভেঙে আসছি, কত 200-র উপরে হবে। এদিকে উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সরকারি জায়গা, রেলের জায়গা, বাট এটাকে কেন্দ্র করে আমাদের গরিব অনেক ব্যবসায়ী ছিল, হ্যাঁ, যাদের রুটি রোজগার হইতো। রুজি রোজগার এর থেকে তৈরি হয়, সবারই নিয়ে চলি। তো আমরা এটা চাইতেছি আমরা বৈধভাবে একটা স্থাপনা না করে দেওয়ার জন্য। আমি প্রচুর ক্ষতির মুখে পড়লাম। 20-22 বছর যাবৎ এখানে দোকানদারি করছি, কিন্তু এখন আমাদের একভাবে করে ভাঙচুর করে দিব, চুরমার করে দিব, আমরা জানি না। উচ্ছেদ অভিযান চলাকালে 2 ঘন্টা সময় ধরে বন্ধ থাকে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। এবার আন্তর্জাতিক। সৌদি আরবে সফর শেষে কাতার যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আগমনী উপলক্ষে কাতার জুড়ে সাজ রব। এর আগে রিয়াদে অংশ নেবেন গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে। মধ্যপ্রাচ্য সফরে রিয়াদের সঙ্গে এরই মধ্যে নিশ্চিত করেছেন $60,000 কোটি বাণিজ্য চুক্তি। জানান, এই সফরে নিশ্চিত হবে $1 লাখ কোটি বিনিয়োগ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, শুধু অর্থনৈতিক সমঝোতা নয়, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। মধ্যপ্রাচ্য সফরে এসে সৌদি আরবের কাছ থেকে উষ্ণ আতিথেয়তা পেয়ে ডোনাল্ড ট্রাম্প এখন যাবেন কাতারে। এর আগে গালফ কাউন্সিল কর্পোরেশনের নেতাদের সঙ্গে রিয়াদে করবেন বৈঠক। মার্কিন প্রেসিডেন্টের আগমনী বার্তায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এদিকে সৌদি আরব সফরের প্রথম দিনই প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন কোটি কোটি ডলারের চুক্তি। জানান, যুক্তরাষ্ট্রের মতো প্রতিরক্ষা পণ্য আর কেউ তৈরি করতে পারে না। You know, nobody makes military equipment like us. We have the best military equipment, the best missiles, the best rockets, the best everything. Best submarines, by the way. Most lethal weapon in the world. The administration has achieved more than
most other, but it's going to go a lot higher. You see, we've never had anything like this happen. It's an explosion. বলেন এই অঞ্চল আর পুরো বিশ্বকে নিরাপদ রাখতে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান চুক্তিতে না আসলে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেন ট্রাম্প। আবারও মনে করিয়ে দেন ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। সব দিক থেকে কূটনৈতিক তৎপরতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান তিনি। I want to make a deal with Iran. If I can make a deal with Iran, I'll be very happy. If we're going to make your region and the world a safer place. But if Iran's leadership rejects this olive branch and continues to attack their neighbors, then we will have no choice but to inflict. সৌদি যুক্তরাষ্ট্র বিনিয়োগ ফোরামের বক্তব্যে সৌদি যুবরাজ বলেন রিয়াদের কাছে সমরাস্ত্র বিক্রি করবে ওয়াশিংটন। এখন পর্যন্ত এটি বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্রের ক্রেতা দেশ সৌদি আরব। يستثمر فرص التعاون وتبادل المنافع بيننا. فخامة الرئيس أن عملنا المشترك لا يقتصر على التعاون الاقتصادي وإنما يمتد إلى عمل على إحلال الأمن والسلام في المنطقة والعالم. বুধবার রিয়াদে গালফ কাউন্সিল কর্পোরেশনের সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। এই বৈঠকে গালফভুক্ত দেশগুলো ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিতে পারে গাজা ইস্যুতে। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গালফভুক্ত দেশগুলোর জন্য এক বড় সুযোগ। সৌদি আরব সফর শেষে কাতার যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাতে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। সাম্য হত্যায় ক্ষুব্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমাবেশ, মানববন্ধন, ভিসি প্রক্টরের পদত্যাগ দাবি ছাত্রদলের, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড। বন্দর না এখানে আর কেউ আসতে পারবে না। ভাই আমাদের চিকিৎসা দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার। আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে। চট্টগ্রাম বন্দর নিয়ে ভুল বোঝানো হচ্ছে, বিদেশি অপারেটর নিয়ে শঙ্কার কিছু নেই বললেন প্রধান উপদেষ্টা। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সম্মানসূচক জিলেট ডিগ্রি গ্রহণ। দুর্নীতি মামলায় তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের জামিন, 3 বছরের সাজা বাতিলের আপিল, ইশরাককে মেয়রের দায়িত্ব না দেওয়ায় সমর্থকদের মানববন্ধন। এবং জুলাই আন্দোলনে শুটিং ফেডারেশনের অস্ত্র ব্যবহারের অভিযোগ যাচাই বাছাই চলছে, এই কারণে এই কমিটি গঠনে দেরি, দাবি ক্রীড়া পরিষদের। শেষ করছি এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।